बल्लभ रे नखवा हे बल्लभ रे रामा मी ডোলকারা দরিয়াসা রাজা। আমাদের ভারতীয় সিনেমা মেইন স্ট্রিম মানে ওটা অতিরঞ্জন, ওখানে সুপারম্যান উঠছে, আমাদের এখানে এমনিতে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা ওইটা মির্জাপুর চলেছে তো 3টে মির্জাপুর আরো বানাও। কলকাতা আমাকে খুব ভালো শৈশব দিতে পেরেছে, আমচি মুম্বাই পুরো ক্যারিয়ারটা দিয়েছে। আমি সিনেমা পরিবারের লোক নই। বাংলা থেকে অফার আসছে? অফার এলে কাজ করতাম। আসছে মন ফোন খারাপ হলে আমি ঘরেই থাকি। আরে বাপরে বাপ, জ্ঞানী জ্ঞান, কে কখন কি ঠান্ডা জলে স্নান করছে, কে কখন বরফ মাথায় দিয়ে দিচ্ছে, কে কখন বাথরুমে গিয়ে করতে গিয়ে রিল বানাচ্ছে। যারা আমার বন্ধু নয় তারা জানে তারা বন্ধু নয়। একবার জয় গোস্বামীর নিজস্ব ফোন এসেছিল, হায় কুমারী অবলা শুধু মিনারী, আমি কি কমু গো ধ্বংসায় সর্পের সারি। কিছু কিছু অভিনেতা থাকে যাদের সম্বন্ধে যদি বলতে যান কিছু বিশেষণ মাথায় আসেন না, কারণ তারা হিরো নন, তারা স্টার নন। আবার তাদেরকে যদি ক্যারেক্টার অ্যাক্টর বলেন সেটা অনেকটা ছোট বলা হয়। তারা আসলে এমন একটি মানুষ যাদেরকে দেখলেই আপনি না গল্পটা বলে দিতে পারবেন। আমার সঙ্গে রয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য। দিব্যেন্দু দা, তোমার সঙ্গে কত বছর ধরে আমাদের প্ল্যান যে একটা সাক্ষাৎকার হবে, কিন্তু হচ্ছে না। আজ হলো আলটিমেটলি। ভালো, তোমার কেমন লাগছে বলো, যে অনেকদিন বাদে আমরা মিট করছি, এতবার ফোনে মেসেজে কথা হয়েছে, এখন সামনাসামনি আমরা। তোমার কেমন লাগছে বলো? আমার দারুণ লাগছে, নৈবেদ্যতে এসে ভালো লাগছে। বাড়িটার নাম নৈবেদ্য, খুব সুন্দর একটা বাড়ি। এই গোটাটা তুমি সাজিয়ে রেখেছো মানে মোটামুটি? না, আমার বোন সাজিয়েছে বাড়িটা। এককালে যখন মানে বাবা বানিয়েছিলেন, তারপর যখন আমি কলকাতা শহরে থাকতাম, আমি যখন পড়াশোনা করছিলাম এখানে, তখন আমি একবার একটা রেনোভেশন করেছি, একটা অন্যরকমভাবে একটু সাজানো হয়েছে। তারপর বোন পড়াশোনা করছিল বাইরে, বোন আসার পর এখন বোনের হাতেই বাড়ি, আর কি বোনই সব কিছু, এই ঘর সমস্ত কিছু স্পেসগুলো, এই স্টুডিও স্পেসটা এটাও বোনের বানানো। ঠিক। দিব্যদা, আমি ভাবছিলাম যে শুরু করি এনএসডি থেকে। আচ্ছা তোমাকে বলো যে তুমি তো একদম বেহালার একটা দলে শুরু করেছিল, একদম অভিনয় শুরু করেছিল, তারপর এনএসডি গেলে। আচ্ছা এনএসডি যাওয়ার পরে তোমার কি মনে হলো, যে অভিনয় শেখালো না অভিনয় ভুলিয়ে দিয়েছিল তোমাকে, যে নতুন করে? না, এনএসডি ব্যাপারটা সেরকম নয় অ্যাকচুয়ালি। আমি থিয়েটার শুরু করেছিলাম, আমার এখানে শৈলশিক বলে আমার একটা নিজের দল ছিল, যে রাসবিহারী শৈলশিক, এখনও আমরা নাটক করি। আর তাছাড়া আমি বেহালায় একটা দল করেছিলাম, তার নাম ছিল এপিক থিয়েটার ক্যালকাটা। তো বেহালায় সেই দলটা ছিল আমার। তাছাড়াও আমি 2-3টে দলে নাটক করতাম। এনটিজি নিউ থিয়েটার্স গ্রুপ বলে একটা দল ছিল, সেখানে আমাকে দিয়ে কখনো কোনো কাজ করায়নি, তার জন্য আমি সেখানে গিয়ে বসে থাকতাম, শুধু বড়রা অভিনয় করতো, আমি দেখতাম। তো সেখান থেকে ধীরে ধীরে আমার ওই করার স্পৃহাটা, যে আর সারাদিন ধরে বসে থাকি কিচ্ছু হয় না, আমাকে কোথায় একটা করতে হবে, সেখান থেকে আমার শৈলশিক এবং তারপর আমার অন্য দলগুলো আর কি। তারপরে এনএসডিতে যখন আমি যাই, তখন এনএসডি একদম পুরো আনকরা নতুন লোকদের এনএসডি নেয় না, কারণ এটা হচ্ছে কি স্কলারশিপ প্রোগ্রাম। তো স্কলারশিপ প্রোগ্রাম যখনই হয় তখনই তোমাকে ছাঁটাই করে বাছাই করে নিতে হয়। তো ছাঁটাই বাছাই তুমি কোথা থেকে করছো, যারা অলরেডি থিয়েটার করে এসেছে তাদের মধ্যে থেকে ছাঁটাই বাছাই হয়। মানে কেউই নতুন না, কেউই আমাদের ক্রাইটেরিয়ার মধ্যেই থাকে, 10টা নাটকের সঙ্গে যুক্ত থাকতে হবে। তারপর তোমার যে রেফারেন্স লেটার, তুমি যেই প্রদেশ থেকে, যে অঞ্চল থেকে, সে ক্ষেত্র থেকে তুমি আসছো, সেখানকার সিগনেচার, তাদের রেফারেন্স লেটার দরকার, তারা তোমায় সার্টিফাই করবে যে হ্যাঁ হি ইজ এলিজিবল টু অ্যাপ্লাই। তো সেই হিসেবে আর যাহা তাক, যেই তুমি বললে যে অভিনয় শেখায় না ভুলিয়ে দেয়, সেটা সবসময় মনে রাখবে যে একটা লার্নিং প্রসেসের মধ্যে একটা আনলার্নিং অলরেডি লুকিয়ে থাকে। লার্নিং আর আনলার্নিং দুটো সমান সঙ্গে চলে। তুমি একটা জিনিস পড়তে গিয়ে তুমি বুঝতে পারবে যে আমি কতটা রাখছি, কতটা রাখবো না। কতগুলো জিনিস আমার মনে হয় যে আমি রাখবো না, আমার এইগুলো বাড়তি, এগুলো দরকারই নেই। তো লার্নিং অ্যান্ড আনলার্নিং, তারপরে এগুলো তো সব প্রসেস এবং পদ্ধতি এবং মেথডের ব্যাপার। এবং পড়াশুনোটাও তো এই নান্দনিক একটা দৃষ্টিভঙ্গি, একটা পয়েন্ট অফ ভিউ।
তো পয়েন্ট অফ ভিউগুলো যখন আসে তখন কোন পয়েন্ট অফ ভিউটা ঠিক, কোন পয়েন্ট অফ ভিউটা যোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, সেগুলো তো তোমার নিজের একটা পয়েন্ট অফ ভিউ ঠিক গ্রো করতে শুরু আলাদা একটা করে শুরু দেয়। হয়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। কারা কারা সিনিয়র ছিল তোমার সেই সময়? নাসির ছিলেন বোধহয়। আমার সিনিয়র নাসির স্যার, নাসির ভাই আমার টিচার ছিলেন, আমাদের ফাইনাল ইয়ারে উনি পড়াতে আসতেন। আমার সিনিয়র মানে দেখো, এনএসডিতে সবসময় 3টে ব্যাচ থাকে, 20 জন 60 জন স্টুডেন্টের ব্যাচ হতো আমাদের সময়। তো তুমি যখন ফার্স্ট ইয়ারে জয়েন করছো তখন তোমার উপরে 2টো আরো ব্যাচ আছে, যে একটা ব্যাচ নেক্সট ইয়ারে আউট হয়ে যাবে, যে থার্ড ইয়ার, আর একটা ব্যাচের কাছে 2 বছর আছে, তোমার কাছে 2 বছর 3টে বছর আছে। ঠিক আছে, এবার তুমি যখন সেকেন্ড ইয়ারে চলে যাচ্ছ, একটা ব্যাচ বেরিয়ে যাচ্ছে, আরেকটা ব্যাচ ঢুকছে, এইভাবে রোটেশনগুলো হয়। তো আমার সিনিয়রের মধ্যে যারা ছিল সেটা এই ব্যাচে ছিল। থার্ড ইয়ারে ছিল আতুল কুলকার্নির ব্যাচটা ছিল, আতুল কুলকার্নি, যারা কাজ মানে যাদের নাম মনে আছে, বিনয় পেশওয়ে অ্যান্ড অল, অশ্বিনী দিঘে, আর সব এই ব্যাচটা ছিল, এবং নিসার। আর সেকেন্ড ইয়ারে আমার ইমিডিয়েট সেকেন্ড ইয়ার ছিল, সেই ব্যাচে ছিল সোনান্ত কিরকিরে, নওয়াজ, গীতাঞ্জলি কুলকার্নি, এরা সবাই ছিল আমার সেকেন্ড ইয়ারের ব্যাচে। এই সেই সময় আমি অনেক, সুব্রত দত্ত সেকেন্ড ইয়ারে ছিল। তো এই যে তোমার র্যাগ করা হতো কখনো, মানে র্যাগ হতো ওখানে? আমার এনএসজি র্যাগিং সিস্টেম ছিল, র্যাগিং সিস্টেমটা এনএসজিটা একটা প্রচন্ড রকম একটা, সেটা কি মেন্টালি ক্রিয়েটিভ, প্রচন্ড ক্রিয়েটিভ। কিরকম একটা মানে ধরো আমাকে বললো যে তুমি সামনে একটা ছেলে রয়েছে, ধরো কে তোকে বলছি, ও হচ্ছে 2 টাকার নোট, তুই ফু মার, ও উড়বে। তো তুমি ফু মারছো, উড়ছে, উড়ছে। এইগুলো এই এক্সারসাইজগুলো, মানে এক্সারসাইজ। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তোমরা তখন জুনিয়রদের এটা করতে? হ্যাঁ, মানে এটা করা মানে কি বলতো, এটা হচ্ছে মানে এর কেউ করতে গিয়ে কেউ হয়তো ওভারবোর্ড চলে যেত, একটু বেশি হার্শ হয়ে যেত। বেসিক ব্যাপারটা হচ্ছে গিয়ে ইটস পিওর ফান, ইটস পিওর ফান। মানে তুমি কতটা মিশতে পারো সেটা একটা সেটাই ওরিয়েন্টেশন। এটাই মানে তোমার যে এই যে 3 বছর যে তুমি এখানে কাটাবে, তোমার বন্ধুত্বটা কতটা প্রগাঢ় হচ্ছে, কতটা এই যে 3 বছরটা না, মানে এটা তো ড্রামাটিক স্টাডি, এটা তো ড্রামা স্কুল। এখানে হোস্টেলে তুমি থাকছো, ঘর ঠর ছেড়ে এসছো, এবং তুমি যে কাজটা করছো, যে জিনিসটা এখানে কাজ করছো, সেটা ইমোশন। সেটাকে তুমি ইমোশন নিয়ে কাজ করছো। তুমি যখন ইমোশন নিয়ে কাজ করছো তখন এরকম অনেক সিচুয়েশন থাকে যে আমাদের ইমোশন নিয়ে কাজ করতে করতে হয়তো অনেক পুরোনো জিনিস আমাদের মনে পড়ে যায়, রিলেট করে ফেলি আমরা, আমাদের করতেই হয়, মানে সেটা বাই চান্স হয়েও যায়, সেটা আমাদের প্রসেসের মধ্যেই আছে। তাতে সেখানে গিয়ে তুমি ইমোশনালি ভালনারেবল হয়ে পড়ছো, তো সেখানে গিয়ে তুমি নিজেকে অনেক সময় একা বলে মনে হয়, সেখানে এই বন্ধুত্বটা খুব দরকার হয়ে পড়ে। আচ্ছা, তুমি এতগুলো কাজ করেছো, বিভিন্ন ধরনের কাজ করেছো, শুধু তো বাংলা নয়, হিন্দি করেছো, বাইলিঙ্গুয়াল কিছু রয়েছে, সেগুলো রয়েছে। এবার আমার একটা কথা বলো, যে যদি তুমি বলে যে থাকে না যে আমি এখন অবধি যেই বয়সে দাঁড়িয়েছি আমি কন্টেন্টেড, মানে আমি 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 আত্মতুষ্টি আমার আছে, যা করেছি মোটামুটি আমি নিজে দেখতে পাবো এবং লোকজন ভালো বলবে, এই জায়গায় পৌঁছেছো না? তোমার মনে হয় যে আরো তো শুরু করলাম, সে শুরু করে ফেলেছো, আমি সেটার কথা আমি যে শুরু করেছি, মানে আমার কোনো এরকম কন্টেনমেন্ট নেই এখন, আত্মতুষ্টি নেই। I am a runner, so I am like I'm on my way, so I have to go, I have to walk. এত যতটুকু কাজ করেছো সেইটা নিয়ে একদম কতটা খুশি? আমি এই তো শুরু করেছি, আমার খুব একটা কাজের ব্যাংক নেই, কিন্তু আমি আরো কাজ করতে চাই। মানে একজন অ্যাক্টরের কাজের ব্যাংক হওয়া উচিত, মানে অমনিবাস হওয়া উচিত, মানে সে তার পার্সপেক্টিভ স্পেকট্রাম, মানে সে সমস্ত রকম ক্যারেক্টার করবে, সে তার তো সেটাই তো চাওয়া অ্যাকচুয়ালি। তো সেই দিকেই তো আমি যেতে চাইছি। এখনো পর্যন্ত কত ক্যারেক্টার করলাম, এখনো অনেক ক্যারেক্টার বাকি করা। আলফা এখন খুব বারবার বক্স অফিস কালেকশন এটাই বারবার আসা উচিত। দেখো, লোকে মানে একটা ছবি বানাতে অনেক কাঠখড় পোড়াতে হয়,
মানে সে যশরাগ বানাক, ধর্মাক বানাক, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হোক, একটা ছবি বানাতে প্রচুর লোক ইনভলভ থাকে এবং প্রচুর রসদ, প্রচুর মেহনত, প্রচুর আর্টিস্টিক থিং, অনেক কিছু থাকে আর কি। তো দেখা উচিত, বাকি অডিয়েন্স জনতা জনার্দন है वो ডিসাইড। আলিয়া কেমন কাজ করলো তোমার? আমি তো দেখলাম, তো কিছু ক্লিপস দেখলাম, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, শি ইজ ভেরি গুড অ্যাক্টর। তোমার মতে যার সাথে তুমি কাজ করেছো, কোন অভিনেতাকে তোমার জাস্ট মনে হয়েছে যে এ মানে দুর্দান্ত, মানে থাকে না একটা নিজেরাও একটা করি, একটা বুঝতে পারি যে আমি যেরকম বুঝতে পারি যে কে ভালো সাংবাদিক, দারুণ একটা প্রশ্ন করে ফেললো। তো তোমার ক্ষেত্রে কিরকম মনে হয় যে একে তুমি যেখানেই ফেলো না কেন দুম করে ব্যাপারটা করে ফেলতে পারবে এরকম? সবাই ভালো কিন্তু অভিনেতা আজকের তারিখে, যারা মানে একজনই ব্যক্তি বিশেষের নাম নেওয়াটা খুব মুশকিল। তার কারণ হচ্ছে কি আজকের তারিখে তুমি দেখতেই পাবে এই যে অফ বিটে যে নতুন লোকজন যারা সবাই কাজ করছে এবং যারা এই ওয়েব সিরিজের দুনিয়ায় আছে, তুমি ছট করে একটা ওয়েব সিরিজ দেখেই বলতে পারো যে এই ছেলেটা অসাধারণ কাজ করছে, সবাই ভালো কাজ করছে। এর মধ্যে কতগুলো অভিনেতা থাকে যারা হয়তো একবার কাজ করেছে, একটা জিনিস করেছে এবং একটা জিনিসই ক্লিক করে গেছে এবং একটা জিনিস তারপরে সে সারা জীবনই একটা জিনিসই করে যাচ্ছে এবং যে কোনো ক্যারেক্টার সে পাচ্ছে, সে হয়তো ওই জিনিসটাই করে যাচ্ছে। কিন্তু এরকম অনেক খুব রেয়ার ক্যারেক্টার তুমি পাবে, রেয়ার অ্যাক্টার তুমি পাবে, যখন তুমি দেখবে যে তারা যে চরিত্রই যখন করছে একটা না কিছু আউট অফ দ্য বক্স আছে, মানে একটা না একটা কিছু হুক আছে যেটা একদম ওই ক্যারেক্টার, ওই লোকটাকে চেঞ্জ করে দিচ্ছে। তো সেরকম অ্যাক্টার পাওয়াটা মুশকিল। আমি সেই অ্যাক্টরই হতে চাই আর কি। রাখেও দেখলাম তোমাকে আমি, যখন কথা বলছো এতটা বিশ্বাস, তোমার চরিত্রগুলো রাগ কেন বলছি আমি, কত কিছুর নামই বলতে পারি। এই যে বিশ্বাস করানো যে আমি হচ্ছে ওই চরিত্রটাই ভাই, হ্যাঁ, এইটা তোমার কাছে কেমন লাগে? মানে যখন লোকজন বলে যে ভাই তুই এটা, তোমার বন্ধু বান্ধব যাদের কথা বললে এতক্ষণ, যারা ইস্ট বেঙ্গলের ফ্যান, তোমার ফ্যান, যারা আমরা অফ দ্য রেকর্ড যে কথাগুলো বলছিলাম, তারা যখন তোমাকে মেসেজ করে বলে ভাই কি করলি এইটা কাছের লোকরা যখন তোমাকে বলে, তখন খুব ভালো লাগে। অফকোর্স কাছের লোকরা যারা আমাকে ছোটবেলা থেকে দেখে এসছে, বন্ধু বান্ধব, তারা প্রশংসা করলে তো খুবই ভালো লাগে। ঠিক, তারা প্রশংসা করলে খুবই ভালো লাগে। তো এমন কোনো প্রশংসা বলো যেই প্রশংসা শুনে মানে তোমার নিজের খুব ভালো লেগেছে, নিজের ভেতরকার একটা। আমি অনেক গুণী মানুষের প্রশংসা পেয়েছি। আমি একবার অরুণ বাবুর প্রশংসা পেয়েছি, সুমন মুখার্জির ছবি করেছিলাম অসমাপ্ত, এবং তারপর সুমন মুখার্জির ডলস হাউস বলে একটা নাটকের আমরা টেলিপ্লে করেছিলাম। দুবারই আমি অরুণ কাকুর প্রশংসা পেয়েছি আর কি। ফোন করে লালদা ফোন করে বলে সময় একটু বাবার সঙ্গে কথা বল, বাবা একটু কথা বলতে চাইছে, আমার সে কি আনন্দ। তো এরকম ব্যাপারও হয়েছে। তারপর একবার জয় গোস্বামীর নিজস্ব ফোন এসেছিল, ব্যক্তিগত ফোন, মানে হঠাৎ করে উনিও একদম প্রচণ্ড রকম উৎসাহী ছিলেন আমার একটা কাজ দেখে। তো উনি নাম্বার জোগাড় করেছেন কারোর কাছ থেকে, জোগাড় করে উনি ফোন করেছিলেন। এরকম প্রচুর। আর আমার ছোটোবেলার বন্ধু বান্ধব মানে সবাই তো নানা রকমভাবে প্রশংসা করে, তো খুব ভালো লাগে। আর কারণ অ্যাকচুয়ালি অভিনয়টা কি, মানে মানি ইজ দ্য বাই প্রোডাক্ট। মানে পয়সা তো ঠিক আছে, পয়সা তো তোমার ঘর চালাতে গেলে, কিচেন চালাতে গেলে পয়সা তো দরকার হয়, একটা রেমুনারেশন ফিজ তো থাকেই। তাছাড়াও ইট ইজ দ্য ভ্যালিডেশন, ইট ইজ কতগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা মানে একবারে তুমি কত মানুষের কাছে পৌঁছে, ইট ইজ দ্য ভ্যালিডেশন এন্ড অ্যাপ্রিসিয়েশন that makes you move. So that is the basic criteria of the performing art, that 24/7 validation चाहिए होता है, otherwise appreciation that motivates you to do like more substantial work in future. আমি দুটো প্রশ্ন পরপর করবো। এক হচ্ছে মুম্বাই তোমাকে কি দিতে পেরেছে যেটা কলকাতা দিতে পারেনি, এক। দুই হচ্ছে কলকাতা কি দিতে পেরেছে যেটা মুম্বাই তোমাকে দিতে পারেনি। কলকাতা আমাকে খুব ভালো শৈশব দিতে পেরেছে, যেটা মুম্বাইয়ের কাছে সেই অপশনটা কোনোদিন ছিল না। আমি কলকাতার ছেলে, আর মুম্বাই আমাকে মুম্বাই পুরো ক্যারিয়ারটা দিয়েছে, যেটা আবার কলকাতায় দিতে পারতো না, কারণ আমি কলকাতায় ছিলাম না।
তো 26 বছর হয়ে গেল তুমি কলকাতা ছেড়েছো? 26 বছর হয়ে গেছে। 26 2000 না, আমি 26 বছর না, আমি কলকাতা ছেড়েছি 1994-এ। আচ্ছা 1994 যখন এনএসজি গেছি, আচ্ছা, তখন আমি কলকাতা ছেড়েছি। মানে তা তো যাওয়া আসা ছিল তোমার, পুরোপুরি তোমার সামার 2000 ভ্যাকেশনে আসতাম না, না তখনই মুম্বাইতে ছিল আমি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি দিল্লি বেস ছেড়েছি তখন আমার কলকাতা আমার বেস ছিল, এবং দিল্লি 3 বছরের জন্য দিল্লি আমার বেস হয়ে গেছিল যখন আমি এনএসডি রেপার্টরি কোম্পানি 3 বছর যখন চাকরি করেছিলাম, তখন দিল্লি আমার বেস ছিল। তখন আমি ওখানে ঘর নিয়ে থাকতাম, তখন আমি হোস্টেলে থাকতাম না। আমি দিল্লির বেসটা ছাড়ি হচ্ছে কি 2000 সালে। 2000 সালে দিল্লির বেসটা ছেড়ে কলকাতা একবার আসার চেষ্টা করেছিলাম। 2-3 মাস ছিলাম এখানে। ইস্কাবনের বিবি বলে একটা সিরিজও করেছিলাম, এবং তারপরে আরেকটা কিছু একটা শ্রীকান্ত না কি একটা চলছিল, একটা বাংলাতে চলছিল, তার একটা দুটো এপিসোড করেছিলাম। তারপরে দেখলাম যে না, এই শহরটাকে আমি চিনি না, কারণ এই শহরটার থেকে আমি যে 6 বছর হলে বেরিয়ে গেছি। এই শহরটা, আমার যে বন্ধু বান্ধব তারা অনেক আগে চলে গেছে, এবং আমি আর কাউকে চিনি না। আই এম নট আ ফ্রম ফিল্ম ব্যাকগ্রাউন্ড, আমি সিনেমা পরিবারের লোক নই। তো অ্যাকসেপ্টেন্সটা আমার কাছে, আমার বম্বেতেও যেই সময়টা লাগবে, এখানেও সেই সময়টা লাগবে। আর বম্বে আমার কাছে বেশি পরিচিত শহর, তার কারণ আজকে ইমিডিয়েট সিনিয়রগুলো আমার বম্বেতে, আমার ব্যাচের অর্ধেকটা ব্যাচ বম্বেতে। আমার প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় লোকজনের সঙ্গে দেখা করার, এবং সেম মাইন্ডেড লোকজনের সঙ্গে দেখা করা, কথা বলা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা একসাথে থাকছি, উঠছি। আমার টিচার, ইমিডিয়েট টিচার নাসির ভাই, পঙ্কজ কাপুর, এরা আমার টিচার ছিলেন। আমার যত ইমিডিয়েট সিনিয়র্স, নেম দ্য অ্যাক্টর ইজ ফ্রম ন্যাশনাল স্কুল অফ ড্রামা। তো আমি দেখছি বম্বেটা তো আমি বেশি চিনি শহরটাকে। তো যদি আমাকে সেই স্ট্রাগলটাই করতে হয় যে সেটা তো ওখানে আইডেন্টিটি স্ট্রাগলটা করতে, তাহলে ওয়াই নট ফ্রম আ স্ক্র্যাচ। ঠিক। আচ্ছা একটা কথা বলো, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আমার এটা মনে হলো, আমি জানি না তুমি বলতে চাইছো কি চাইছো না, আমিই বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোথাও গিয়ে একটা আক্ষেপ কাজ করে না যে তোমার, ধরো এই যে তুমি কথায় বলছিলে যে আমি বাঙালি খাবার দাবার, বাংলা হ্যান ত্যান, এইটার প্রতি তোমার একটা প্রগাঢ় ভালোবাসা, যে ভালোবাসাটা আছে, এবং এই বাংলায় তোমার যদি কেরিয়ার গ্রাফ, যে যত বছর তুমি কাজ করেছো সেইখানে বেশিরভাগই হচ্ছে হিন্দি প্রজেক্ট, বাংলার সংখ্যা কম। এবার এটা হতে পারে যে আমি খাটছি না বাবা, বাংলার জন্য আমি খাটছি না, সেটা তো নয়। এবার তুমি কি কারণে বাংলার জন্য খাটা মানে কি, আমি তো দেখো শ্রমিক তো নই, মাটি কাটবো না তো, মাটি ঘুরে তো লাভ নেই। তো শ্রমিক হলে ঠিক আছে, তুই বাংলার জন্য খাটছিস না, চল মাটি কেটে আয়, তুই মাটি কেটে গাছ কেটে আয়, এরকম তো না। আমি তো কাজ করে যাচ্ছি, আমি একটা মাধ্যমে তো কাজ করেই যাচ্ছি, একটা জায়গায় কাজ করে যাচ্ছি। এবার সমস্ত জায়গা থেকে অফার এলে আমি কাজ করি, কাজ না বাংলা থেকে অফার আসছে, অফার এলে কাজ করতাম, আসছে না তোমার? না এটা হতে পারে যে তুমি এখন চুজি হয়ে গেছো? না, আমি সেরকম চুজি না, আমি একজন ইয়েস ম্যান। আমি একদম প্রত্যেকটা কথা হ্যাঁ বলি। 99.9% আমি হ্যাঁ বলে দিই, ওই 1.1% সেটা ভ্যারিয়েবল থাকে। সেই 0.1% ভ্যারিয়েবলের জন্য এরকম হয়েছে যে খুব ভালো একটা প্রজেক্ট হাত থেকে চলে গেছে? সেরকম হয়নি, সেরকম না, এরকম হয়েছে, হিন্দিতে হয়েছে, হলিউড প্রজেক্ট চলে গেছে। হলিউড প্রজেক্ট? টাইম পাইনি, ডেটস পাইনি, হলিউড প্রজেক্ট চলে গেছে, সমস্ত কিছু হয়েছে। সেই সব অনেক কিছু হয়েছে। আমাদের লাইফে কমিটমেন্ট একটা বিরাট বড় ব্যাপার। মানে একবার তুমি কমিট করে দিয়েছো, ডেটস অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সমস্ত কিছু অ্যাক্টার্সদের সঙ্গে, টেকনিশিয়ানসদের সঙ্গে অ্যালাইড হয়ে গেছে, তারপরে গিয়ে তুমি ওইটাকে তো স্কিপ করতে পারো না। এই যে বলিউড একটা অদ্ভুত রকমের শিফটের মধ্যে দিয়ে যাচ্ছে, যে প্রথম যেটা শিফট হলো সেটা হচ্ছে প্রথম একটা মাসালা মুভির, একটা কনসেন্ট্রেটেড মাসালা মুভি ছিল, যেটা আগে এক ধরনের ছবি হতো, একই জায়গায়, ওই একই বয়েমে একই জিনিস ভরে ভরে একটা ছবি। সেইটা যখন বন্ধ হলো, কারণ সাউথের ছবিগুলো একটু অন্য ধরনের নিজেদের রুটসের গল্প, নিজেদের একদম মাটির গল্প থেকে শুরু করলো। এখন বলিউডও কিছু চাইছে যে একটু বেশিরভাগ অ্যাকশন ধর্মী ছবি, সেখানে ওই যে হিউম্যান ইমোশনস, যে আমি বলতে চাইছি একটু আনন্দের মতো ছবি, ধরো হ্যাঁ কসমেবাদের মতো ছবি, যেই ছবিগুলোর মধ্যে একদম বেসিক ইন্ডিয়ান কালচার এবং যেই ছোট ছোট ইমোশনসগুলো থাকে, সেই ধরনের ছবি বক্স অফিসের মানে কালেকশনেও নেই এবং কমার্শিয়াল ছবিতেও নেই। এইটা তুমি খেয়াল করেছো? বা কেমন, এইটা কেমন বুঝছো তুমি?
না এটা দেখ, এটা সম্বন্ধে বলাটা মুশকিল, তার কারণ যে কে কি ধরনের ছবি বানাবে সেটা তার নিজস্ব একটা চিন্তা ভাবনার জায়গা। মানে আর বম্বে তো চিরকালই একটা প্রবৃত্তি আছে, যে প্রবৃত্তিটা হচ্ছে গিয়ে যেটা চলছে সেটাই বানাও, যেটা চলন সেটাই, সেটারও একটা অ্যাম্বিগুয়াস জায়গা আছে। কি চলছে সেটাও তো বোঝা যায় না যে কি চলছে। তো আমাদের সিনেমা তো আছি, মানে আমাদের ভারতীয় সিনেমা মেইন স্ট্রিম মানে ওটা অতিরঞ্জন, যেটা মানে ধরো যেটা হলিউড সিনেমা একটা জনরা, মার্ভেল কমিক্স ওটা একটা জনরা, ওটা আমাদের মেইন স্ট্রিম। তো ওটা আমাদের মেইন স্ট্রিম হয়ে গেছে। আমাদের এখানে এমনিতেই লোকজন উড়ে বেড়াচ্ছে, ওখানে সুপারম্যান উঠছে, আমাদের এখানে এমনিতে উড়ে বেড়াচ্ছে। তো এইগুলো তো একটা মারছে 2 ফিট ছিটকে পড়ে যাচ্ছে, একজন লাফিয়ে ছাতে উঠে গেল। তো এইগুলো তো আগেও হয়েছে, হয়নি, প্রচুর হয়েছে আমাদের সিনেমায়। হ্যাঁ, সেটা একটা সময় গানমাস্টার জিনাইন ছিল, কিন্তু সে সুপার পাওয়ার ছিল তার কাছে, সেগুলো মানা যায়, স্পাই ওয়ার্ল্ড ঠিক আছে। কিন্তু আমাদের সবকিছুই তো সব অতিরঞ্জন ছিল, সমস্ত কিছু অতিরঞ্জন। তো এই অতিরঞ্জিত ছবির বাজারে গিয়ে তুমি তো খুব ডিপ ছবি এক্সপেক্ট করতে পারো না, একটা শ্যালো হিউম্যানিজমের গল্পই বলতে হয় আর কি। ঠিক, তো শ্যালো হিউম্যানিস্টিক গল্পই বলতে হয়। তো এইগুলো বলতে 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 আমাদের অভ্যাস হয়ে গেছে, আর অডিয়েন্সের মাইন্ডেও একটা অভ্যাস হয়ে গেছে। অডিয়েন্স এরকম সার্কাস হলেই দেখতে যায় মেইন স্ট্রিমে। সার্কাস হচ্ছে বড় ছবি, কই উড়ে আসছে আর চল সবাই মিলে যাচ্ছি দেখতে। তখন আমরা ঈদ সেলিব্রেট করতে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ক্রিসমাস সেলিব্রেট করছি, সেখানে গিয়ে আমরা দিওয়ালি সেলিব্রেট করছি, ঠিক করছি বলেই তো ওই ছবিগুলো আছে, হচ্ছে। সেখানে গিয়ে তুমি চুপকে চুপকে বাসু চ্যাটার্জির ছবি, তো নদিয়া কিনারে, এইগুলো সেলিব্রেট এখন আর করি না আমরা, মানে এরকম ছবি হয় না। তার কারণ হচ্ছে কি, আগে আমাদের ছবিগুলো সাহিত্য নির্ভর হতো। তো অলরেডি চর্চিত গল্পের ওপর, চর্চিত নভেলের ওপর, যেগুলো অলরেডি সাকসেসফুল, যার প্রচুর ফ্যান ফলোয়িং, প্রচুর রিডারশিপ আছে, সেইগুলোকে আমরা ভাবান্তরিত করতাম, আমরা নিয়ে ছবি বানাতাম। তাতে কি হতো, তাতে অলরেডি একটা সেলিব্রেটেড স্টোরি লিটারেচার তোমার কাছে আছে। এখন তো লিটারেচারের নামে, মৌলিকতার নামে তো নতুন কিছু হচ্ছে না, ওই থোড়বড়ি খাড়াবড়ি থোড় হচ্ছে। ওটিটিটাও কেরকম একটা অদ্ভুত ভাবে থ্রিলার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, কারণ বেশিরভাগই সব থ্রিলার, সবাই সেম লুপেই পড়বে। মানে এইটাই সৃষ্টির, আমাদের ভারতবর্ষের একটা বিরাট বড় জায়গাকে সেম লুপে ওটিটিও চলে আসবে একদিন। ওটিটিও একদিন ওই, আচ্ছা ওইটা মির্জাপুর চলেছে তো 3টে মির্জাপুর আরো বানাও, ওইটা চলেছে তো আনदेखি চলেছে তো 4টে আনदेखি আরো বানাও, রকেশ বয় চলেছে তো 4টে রকেট বয়েজ আরো বানাও। এইগুলোই এরকম, এই মোডাস অপারেন্ডিতেই চলে আর কি। এবং তারপর ধীরে 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 আবারও একটা ওই একটা লোককে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না, ওকে তুলে নিয়ে চলে আসবে। সে নতুন কিছু, তুমি বলছো যে নতুন কিছু হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। হওয়ার সম্ভাবনা আছে এখনো যদি আমরা ধরতে পারি, এখনো যদি আমরা আরো স্ক্রিপ্টে কাজ করি, তাহলে আরো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। নয়তো ওখানেও ধীরে ধীরে থোড়বড়ি খাড়াবড়ি ঢুকে যাবে আর কি। ঠিক। তোমার এরকম কোনো অভ্যেস আছে যে অভ্যেসটা শুটিং এর শুরুতে তোমায় করতেই হয়? হ্যাঁ, মানে দৈনন্দিন কাজ যেগুলো দরকার আমার, অফকোর্স আমার ওয়াশরুম যেতে হয়। না, অভ্যেস ইন দ্য সেন্স হচ্ছে যে থাকে না কিছু, যে আমি এমন কিছু, অনেকে তাকে চুপ করে যায়, মানে সিনে ঢোকার আগে অনেকক্ষণ। না, চুপ করে যায় মানে কি, মানে আমি তো আমার পুরো ব্যাপারটাই তো মেন্টাল, আমি তো মাথার মধ্যে আমার পুরো ব্যাপারটাই চলতে থাকে। তো আমি 1000বার রিহার্সাল করি, নিজের মনের মধ্যে রিহার্সাল করি, আমি 1000বার নিজের মনের মধ্যে লার্ন করি, আনলার্ন করি। তো আমি নিজের মধ্যেই থাকি, নিজের দুনিয়ার মধ্যেই থাকি। তো আমার ওরকম ডিস্ট্রাকশন কাজ করে না। তো যা কিছু করি, আমি কফি খাচ্ছি, খাচ্ছি, নিজে বসে আছি, ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম তো একটা মাস্ট, মানে শটের আগে তো মানে ওয়াশরুম যেতেই হবে, ওটা তো আমার একটা রিফ্লেক্স। তো নিজের মধ্যেই থাকি আর কি,
বুঝতে পেরেছি। পুরো শুটের সময় আমি নিজের মধ্যে থাকি, শুটের পরে আমি ডিফারেন্ট মানুষ হয়ে যাই। ভাইরাল শব্দটাকে তুমি কিভাবে দেখো? ভাইরাল হ্যাঁ। তো জ্বর, তো না এই যে ভাইরাল হয়ে যায়, একটা ক্লিপ ভাইরাল হয়ে গেছে, তো জ্বর হয়েছে, সেটা নেমেও যাবে। মানে যে নেমেও যাবে। ঠিক। এই যে তোমার যে সিন, ছোট ছোট সিন ভাইরাল হয়ে যায়, কোনো একটা ডায়লগ ভাইরাল হয়ে যায়, সেগুলো মিম হয়ে ঘুরছে। তা করুক না, মানে এগুলো 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 প্রাইভেট পাবলিক ডোমেনে আছে, যেগুলো কেউ বানাচ্ছে, যেগুলো কেউ খুশি হয়ে বানাচ্ছে, কেউ খারাপ ভেবে বানাচ্ছে, যাই বানাচ্ছে, এগুলো সমস্ত কিছু ওই হাওয়াতেই আছে। তো তাতে তোমার কিচ্ছু করণীয় নেই, তোমার কাজ হচ্ছে কি তোমাকে কাজ করে যাও। ঠিক। আমি এই আর কাজ করে যাও, আর যত পারো অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করে যাও। আমি এই প্রশ্নেই বলছি যে এখনকার সময়ে সোশ্যাল মিডিয়াটা একজন সুপারস্টার বা একজন অ্যাক্টরের কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়? মানে সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন, সুপারস্টার অ্যাক্টর দুজনের কাছেই সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন যেটা থাকলে হলো, থাকলে থাকলো, না থাকলে না থাকলো। আমার মনে হয় খুব একটা কিছু যায় আসে না, কারণ জন আব্রাহামের কাছেও আমি জানি কোনো সোশ্যাল মিডিয়া নেই। ও আমাকে মাঝখানে বলেছিল, দেবো আমার না কোনো হোয়াটসঅ্যাপ নেই, জানিস তো, তুই আমাকে মেসেজও করবি। তো আমার মনে হয় না কিছুটা অসুবিধা আছে, তো আছে। থাকলে প্রবলেমটা হচ্ছে গিয়ে, থাকলে সুবিধার হচ্ছে গিয়ে তুমি ডাইরেক্ট অডিয়েন্স তোমাকে গালাগালি দিচ্ছে, কি করছে না করছে সমস্ত কিছু তুমি দেখতে পাচ্ছ, তোমার ভালো ভালো কথা বলছে, এরকমও লোক আছে তোমাকে ভুলভাল কথা বলছে, এরকম লোকজন পাচ্ছ। তো ওই একটা ব্যাপার থাকে। আর তো আমার মনে হয় যে ওই হাজার মানে কোটি কোটি তোমার এক্সট্রা ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো লাইফে তোমার কোনো দরকার হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে কী করবেন, সালা আমি ছোটোবেলা থেকে ওই কাজগুলো করে যাচ্ছি। সকাল ঘুম থেকে উঠে কী করবো না করবো, বা বার্ধক্যকালে এটা হচ্ছে তোমার বোনের সম্বন্ধে, তোমার বাবার সম্বন্ধে, তোমার মায়ের সম্বন্ধে, তোমার বন্ধুত্বের সম্বন্ধে কী হয় আরে বাপরে বাপ, জ্ঞান, মানে কে কখন কি ঠান্ডা জলে স্নান করছে, কে কখন বরফ মাথায় দিয়ে দিচ্ছে, কে কখন বাথরুমে গিয়ে করতে গিয়ে রিল বানাচ্ছে, এই ইনফরমেশনে তোমার কোনো দরকার আছে জীবনে? কিন্তু এই যে তুমি যাদের সাথে অভিনয় করো, সুন্দর সুন্দর অভিনেত্রীরা তোমার পাশে যারা অভিনয় করে আর কি, তারা তো সারাক্ষণ ঘন্টায় রিলস দেয়, কোনো মেসেজ করে, যা ইচ্ছা তাই করুক। আমি তো দেখেছি লোকজন সেখানে অনেক টাকা ইনকাম করা যায়, তুমি এটা নিশ্চয়ই জানো। আমার মানে আমি সেটা তো জানতে পেরেছি, টাকা রোজগার করা যায়, করুক। টাকা রোজগার তো অনেক কিছু দিয়ে করা যায়। টাকা রোজগার তো করতে গেলে কি, তা তোমার মনে হয় না যে এই যে তুমি যে কাজগুলো করছো, সুন্দর সুন্দর কাজগুলো, সেগুলো কোথাও গিয়ে তোমার একটা প্রোফাইলে থাকুক, লোকজন সেখান থেকে একটা পোর্টফোলিও দেখুক, কি কি কাজ করেছেন এই ভদ্রলোক? এই ব্যাপারগুলো আমি এখনো, এগুলো তো পিআর স্কিলস এর মধ্যে পড়ে, পিআর স্কিলের মধ্যে পড়ে। এই ব্যাপারগুলোতে আমি এতক্ষণ অর্গানাইজ নই, মানে আমি এগুলো করি না আর কি। তো তোমার পিআর কে দেখে? মানে আমার পিআর আছে, আমার পিআর টিম আছে। আচ্ছা, আমার পিআর টিম আছে। তারা তোমাকে প্রেসার করে না এটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল? করে তো প্রচুর, এখানেও প্রচুর করছে। আমি তো তোমার অনেক কাল ধরে তুমি বলছো বলে তোমাকে একটা মেসেজ করে দিচ্ছি যে আমি খবরে এসেছি, কিন্তু আদারওয়াইজ ওরাও প্রেশার করে। আমি বললাম দাঁড়া, আমি বাবার এর জন্য এসেছি, তো সব চলতেই থাকে। মানে তোমার এগুলো ভালো লাগে, মানে এইগুলোকে ম্যানেজ করতে হয় তোমাকে? আমি বলছি যে আমার স্ত্রী আমাকে ম্যানেজ, এই জিনিসগুলো আমার স্ত্রী ম্যানেজ করেন, আমি এই জিনিসগুলোর মধ্যে খুব একটা ঢুকি না। তো আমি ওই কাজকর্ম নিয়ে থাকি, আর ঘর গৃহস্থী নিয়ে থাকি আর কি। স্ত্রী কেমন? আমার স্ত্রী তো কতগুলো বছর কাটিয়ে ফেলল। আমার স্ত্রী তো এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামার আমার জুনিয়র, শি অলসো অ্যান অ্যাক্ট্রেস। তো থিয়েটার এবং সিরিয়াল প্রচুর করেছে। এখন একটা নাটক করা শুরু করেছে, তার একটা রিহার্সালের প্রসিজারের মধ্যে রয়েছে। তারপর বাড়ি ঘর, আমার ছেলে মেয়ে, তাদের দেখা ঠেকা। তো তোমার ছেলে মেয়ে কখন? আমার ছেলে গ্র্যাজুয়েট হয়ে গেছে, আমার মেয়ে এখন 11th স্ট্যান্ডার্ডে। আমার ছেলে বিজনেস, ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর ছাত্র। আমার মেয়ে ন্যাশনাল লেভেলে ফুটবলার, সে মহারাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেছে আন্ডার 17। প্রাউড ফাদার একদম। হ্যাঁ, অফকোর্স আমি প্রাউড ফাদার, প্রাউড হাজবেন্ড, প্রাউড সান। হাজবেন্ড দিব্যেন্দুকে এগিয়ে রাখবে, ছেলে দিব্যেন্দুকে এগিয়ে রাখবে, না বাবা দিব্যেন্দুকে এগিয়ে রাখবে? বলো সত্যি কথা। দুটোই, তিনটেই। আমি চার দিকেই আমি ওই ব্যালেন্সটা করতে চাই। হ্যাঁ, सन दिव्येंदु भट्टाचार्य,
ব্রাদার দিব্যেন্দু ভট্টাচার্য, সমস্ত বন্ধু দিব্যেন্দু ভট্টাচার্য। আচ্ছা, তোমার এটা বলো যে একেবারে শেষের দিকেই চলে এসেছি আমার, সেটা হচ্ছে যে এই যে বলে যে টলিউড বা বলিউডে বন্ধু হয় না, তারা কোথাও না কোথাও কেউ কাঠি করছে, কেউ এর রোল কাছি করে দিচ্ছে, একে বলছে না আমার লোককে লবিবাজি করছে, বা এখন খুব বারবার শব্দ উঠেছে নেপোটিজম, সেই শব্দটা আমি বাদই দিলাম, ছেড়ে দাও। তো এরকম সম্মুখীন হয়েছে তোমার কোনোদিন, যে মনে হয়েছে তারা বন্ধু কিন্তু আসলে তারা বন্ধু নয়? না মানে আমি আমি জানতে পেরে যাই, আমি তার জন্য যারা আমার বন্ধু নয় হ্যাঁ, তারা জানে তারা বন্ধু নয়। আচ্ছা, হ্যাঁ, যারা আমার বন্ধু তারা জানে তারা আমার বন্ধু। তোমার ক্লোজ ফ্রেন্ড কারা, বলিউডের লোকজন কারা, মানে বলিউডে বলছি না, তোমার এনএসডি আর তোমার যাদের সাথে তুমি প্রচুর হ্যাং আউট করো, মদ টদ খাও না? হ্যাঁ মানে তুমি যদি অন ক্যামেরা বলতে চাও, হ্যাঁ, না আমি জিজ্ঞেস করবো না। হ্যাঁ, আমি সোশ্যাল, আই ওয়াজ সোশ্যাল ড্রিঙ্কার, তো আই ডু। কাদের সঙ্গে তুমি এরকম মন খারাপ হলে আড্ডা মারো? মন খারাপ হলে আমি কখনো মন খারাপ হলে ফোন খারাপ হলে আমি ঘরেই থাকি। আর ফোন খারাপ হলে আমি কখনো বাইরে গিয়ে মন খারাপ, মন ভালোতে কাদের সাথে? মন ভালো থাকলেও মন খারাপ থাকলেও আমি এই ড্রিঙ্ক গুলোর সঙ্গে কোনো রোমান্টিসিজম অ্যাড করি না। আমার এগুলো কোনো রোমান্টিসিজম নেই, না আমার নেশার সঙ্গে কোনো রকম রোমান্টিসিজম নেই। আমার এমনি আমি রোমান্টিক লোক, তো আমি যাদের সঙ্গে হ্যাং আউট করি তারা হচ্ছে গিয়ে আমার স্কুলের বন্ধু, এনএসডির বন্ধু আছে রাজীব কুমার, যার সঙ্গে আমি সব থেকে বেশি হ্যাং আউট করি আর কি, আমার ব্যাচমেট রাজীব কুমার। তারপরে আরো প্রচুর আছে, মানে ওই হুমার সঙ্গে আমরা প্রচুর হ্যাং আউট করি, মানে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, মানে আমাদের এই মহারানীর একটা গ্রুপ আছে, আমরা প্রচন্ড হ্যাং আউট করি, মাঝে মাঝে হ্যাং আউট করি। সুভাষ কাপুর আমার খুব ভালো বন্ধু, আজা ব্রহ্মাত্মক বলে একজন সিনিয়র জার্নালিস্ট আছেন, আমরা হ্যাং আউট করি প্রচুর। আমার অনেক বন্ধু বান্ধব আছে। ওখানে বাঙালি কাদের সাথে? প্রসিত আছে আমার খুব ভালো বন্ধু, একদম ছোট ভাইয়ের মতো প্রসিত রয়, আমরা খুব হ্যাং আউট করি, অনেক প্রচুর আছে। প্রসিদ্ধ আমি রাখ দেখে একটি রিভিউ লিখেছিলাম, প্রসিদ্ধাকে পাঠিয়েছিলাম, ওটা শেয়ারও করেছে প্রসিদ্ধা। তো আলী ফেসালকে কেমন লাগলো একটু বলো, মানে কেমন? আলীও ভালো, আলীর সঙ্গে তো আমি অনেক আগেও কাজ করছি, মির্জাপুরে কাজ করেছো। তারপর ফুকরে বলে একটা ছবি হয়েছিল, তাতে আলী, মঞ্জুত, এদের পুরো বরুণ, এই পুরো গ্রুপটাকে আমি নতুন আপডেট, নতুন যেটাতে সেটাতে বোধহয় আলী ফেসাল নেই। হ্যাঁ, আমি ফুকরে শুরুতে ফার্স্ট ওয়ার্কশপ করেছিলাম এদের সঙ্গে, চারজনের সঙ্গে। তো আলীকে আমি অনেকদিন ধরেই চিনি আর কি। দুর্দান্ত অভিনয় করেছে, খুব ভালো, এবং গল্পটাও খুব লোমহর্ষক, একদম লেখাটা খুব ভালো, লেখা ন্যারেটিভটা খুব ভালো, মানে যেভাবে গল্পটাকে বুনেছে, গল্পটার বুননিটা হয়েছে, এবং যেভাবে চ্যাপ্টার্স গুলো এসছে খুব আনরিলেন্টিং হয়ে গেছে। বাড়ির লোক সবাই দেখেছে রাখ? আমার এই বাড়ির লোকজন দেখে, বাবার তো শরীর খারাপ না, বাবার এমনি লোকজন তোমার হ্যাঁ প্রচুর। আর একটা জিনিস জানতে ইচ্ছা করে দিব্যেন্দুদা, সেটা হচ্ছে বাঙালিদের ওখানে কিরকম জায়গা, মানে বলিউডে কিরকম ভাবে দেখে, বাঙালি ক্রিয়েটিভ মানুষদেরকে কিভাবে দেখে এখন? ঠিকই দেখে, চিরকালই ঠিক দেখেছে, সবাইকে ঠিক দেখি। ইফ ইউ আর ক্রিয়েটিভ, ইফ ইউ আর ওয়ার্কিং, ইফ ইউ আর ডুইং অল, Bombay is a non-partial city. Bombay is not partial because the Bombay is a pure, it's only one cosmopolitan city in India. কিন্তু একটা অদ্ভুত বিষয় বলি আমি, কারণে জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে যে যারা বাঙালিরা অভিনয় করে, মানে বাঙালি অভিনেতারা যারা হিন্দিতে অভিনয় করে, অদ্ভুতভাবে, তোমার কথা আমি বলছি না, তাদের নয় তাদের চরিত্রতে হয় বাঙালি, মানে অভিনয়ের চরিত্রটা আমি বলছি, আর না তার মধ্যে একটা বাঙালি টান থাকতে হবে। এটা অদ্ভুতভাবে এই রাস্তা দিয়ে যায় আর কি। সে একজন বাঙালি অভিনেতা পাঞ্জাবি নয়, মানে এরকম এইটা একটা দেখা যায়, মানে এইটা কেন মনে হয়? সেটা ল্যাঙ্গুয়েজের জন্য, মানে যেই বাঙালি অভিনেতা, যে তাদের হিন্দি বলতে গেলে যে তুমি বুঝতে পারো যে তারা বাঙালি, তারা পিওর বাঙালি এবং বাঙালির মতো হিন্দি বলছে, তখন তাদের দিয়ে তুমি যদি পাঞ্জাবি ক্যারেক্টার করো, তাহলে পাঞ্জাবি অডিয়েন্সরা নেবে না। তো তোমার ক্ষেত্রে এটা হয়নি? আমার ক্ষেত্রে হয় কখনো কখনো, আমার নাম দেখে হয় কখনো কিছু, বাট বেশিরভাগ আমার ক্ষেত্রে হয়নি। কারণ হচ্ছে কি, আমি ঝাড়খণ্ডি করছি, কিংবা ছত্তিশগড়ি করছি, ইউপি বেল্টে করছি, তো বেসিক্যালি অভিনয়ের মানে ভোকাল তো একটা, ভার্বাল তো আমাদের ভারতবর্ষের ছবির একটা বিরাট বড় পার্ট না, ভার্বোসিটি। সেখানে যদি তুমি কালকে তুমি যদি কোনো
হিন্দি বেল্টের কিংবা কোনো হরিয়ানার অ্যাক্টার কিংবা রাজস্থানের অ্যাক্টার এসে যদি কালকে বাংলা বলে, তুমি তখন তার টানটাকে নিয়ে কথা বলবে না, বলে একে কেন দিল এই ক্যারেক্টারটা? সেম। তাহলে তোমার হাত থেকে ওরা তোমাদের লুজ করে দেবে ওই রকম ক্যারেক্টার করলে, দে লুজ ইউ অ্যাজ অ্যান অডিয়েন্স। সেম অ্যাজ পাঞ্জাবি বলবে এ কি কেন দিয়েছিস, অন্য কাউকে দিয়ে করা। ঠিক। টাইপকাস্ট হওয়ার ভয় হয়? টাইপকাস্ট হওয়ার ভয় হয় মানে কি, টাইপকাস্ট করার চেষ্টা হয়, তো আমি করতে দিই না, হতে দিই না। তার কারণ হচ্ছে কি, আমি কিছু না কিছু একটা কিছু ওই বললাম না, একটা হুক और ক্রু, একটা কোনো একটা জিনিস যেটা जो खुद के जो पर्सनल एक फेवरेट वाला एरिया होता है, उसी एरिया में उसी डोमेन में रख के काम करना, वो जमता नहीं। অভিনেতা কিন্তু টাইপকাস্ট হয়ে গিয়েছে कंफर्ट जोन में। हाँ, वही मैं कह रहा हूँ ना, कंफर्ट जोन। हर एक बहुत सारे एक्टर्स है, অভিনেতা আছে যারা ওই নিজের কমফর্ট জোনটা থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে এসে নিজের কমফর্ট জোনে ফেলে দেয়। যে কারো ক্যারেক্টার পেলে সেটাকে কমফর্ট জোনে ফেলে দিলে এবং সেটাকেই কমফর্ট জোনেই প্লে করে গেলে। আমি যেটা করার চেষ্টা করি, যে ক্যারেক্টারটাকে পেলাম সেটা কমফর্ট জোন থেকে বাইরে গিয়ে ফেলার চেষ্টা করি, যে কতটা কি করা যায়। কারণ মানুষ তো আমি একটাই, ওই চুল কতটা আমি কি চেঞ্জ করতে পারবো, যতটা ভেতর থেকে চেঞ্জ করা যায়। দ্যাট ইজ মাই ক্রাফট। ঠিক। একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি কিছু নাম জিজ্ঞেস করবো যাদের সাথে তুমি কাজ করেছো। হ্যাঁ, তাদের সঙ্গে কাজ করে তোমার কেমন লেগেছে এবং যতটা বলা যায় আর কি। ঠিক আছে, তোমার স্যারের ব্যাপারে আগে জিজ্ঞেস করছি। নাসিরুদ্দিন স্যার is one of the best actor. I always admired him as a fantastic actor and thought provoker also. যে কথাগুলো বলেন সেগুলো প্রচন্ড পার্টিনেন্ট কথা বলেন, বিশ্বাস করে বলেন এবং আমি প্রচন্ড শ্রদ্ধা করি। আমার খুব ভালো টিচার একজন এবং হ্যাঁ, আমার সঙ্গে কাজ করে দূর থেকে ওনার কাজ দেখতে আমার ভালো লাগে এবং ওনার সঙ্গে ওই আর সম্পর্ক আছে। मैं वापस आऊंगा দেখলে? এখনো দেখিনি, আমি শুনেছি নাকি উনি তোমাকে ভীষণ উনি অসাধারণ কাজ করছে। আমি ছিলামই না, আমি প্রায় 1 মাস ধরে অস্ট্রেলিয়াতে ছিলাম, তারপরে আমি এলাম, তারপরে বাবার শরীর খারাপ হয়ে গেল, এখানে চলে এলাম। তো আমার কাছে নিজের জন্য টাইম এখন নেই। তুমি নিজের কাজ দেখো মানে খুব কম, একবার দেখি, মানে যেই কাজে একবার দেখি, যখন রিলিজ হয়, কোনো স্ক্রিনিং হলো দেখলাম, স্ক্রিনিং আমাকে ডাকলো না, স্ক্রিনিং হলো না, বাড়িতে দেখে নিলাম একবার, দেখে আবার এক্সামিন করি সেটা যদি না, ওটা তো চিরকাল চলতে থাকবে, এটা চিরকাল চলতে থাকবে। অনুরাগ কাশ্যপ is a fantastic director, he's a very good friend of mine and it's a brilliant director, brilliant worker। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, অনুরাগ হচ্ছে গিয়ে অ্যাক্টার্স ডাইরেক্টর, মানে কোনো অ্যাক্টারের কাছে ডিলাইট, মানে অ্যাক্টার যদি ভালো রোল পায় এবং অনুরাগের মতো ডিরেক্টর পায়, তো অ্যাক্টার ফ্লারিশ করবে। তুমি যাদের সাথে এখন অব্দি কাজ করেছো, যেই মানুষগুলোর সাথে অনেকের নাম বললে না, যেই 3টে মানুষের অবদান তোমার ক্রাফটে অনস্বীকার্য, তোমার কাছে 3টে মানুষ যাদের কাছে তোমার ক্রাফটে, তোমার অ্যাক্টিং ক্রাফটের, যাদের থেকে তুমি প্রচুর শিখেছো এবং সেটা তুমি এখনো শিখে যাবে, এরকম 3টে মানুষের নাম বলো এবং কেন? এরকম প্রচুর আছে। 3টে মানুষ, 3জনকে তো বেস্ট 3টে, মানে আমার অ্যাকচুয়ালি শুরুই হবে একজন এমন একটা লোককে দিয়ে যাকে পশ্চিমবঙ্গেও কেউ চেনে না। উৎপলেন্দু চক্রবর্তী বলে একজন অভিনেতা ছিল, গাব্বু খেলাতে কাটি মিত্রের রোলটা করতেন উনি। নিউ থিয়েটার্স গ্রুপে অভিনয় করতেন, যেখানে আমি যেতাম এবং গিয়ে বসতাম, আমি সদস্য ছিলাম, আমি বসে থাকতাম, দেখতাম ওনাকে। যিনি আমাকে অ্যাকচুয়ালি মোটিভেট করলেন যে অভিনয়টা কি জিনিস, কিভাবে অভিনয় করতে হয়, অভিনয় কত একটা বিরাট ব্যাপ্তি আছে, অভিনয়ের মধ্যে মাইম আছে, ফিজিক্যালিটিস আছে, মিউজিক্যালিটিস আছে, সমস্ত কিছু আছে। যাকে দেখে আমি প্রথমে শিখলাম, তাকে দেখেই তো আমি অ্যাকচুয়ালি উদ্বুদ্ধ হলাম এই ব্যাপারগুলোকে দেখে। তারপরে আমি হাবিব সাহেবের চরণদাস চোর দেখলাম একাডেমি অফ ফাইন আর্টসে গিয়ে,
এই রবীন্দ্র সদনে গেলে সেখানে দীপক তিওয়ারি বলে একজন অভিনেতা ছিল যে চরণ দাসের রোলটা করতো। ওকে দেখে আমি অবাক, মানে কিরে ভাই, কি লেভেলের অভিনেতা। তো আমার মোটিভেশনটা ওখান থেকে এলো যে আমাকে এই লোকগুলোর সঙ্গে কাজ করতে হবে। কি করে কাজ করতে হবে? আমি তো তাহলে আমাকে তো হাবিব সাহেবের গ্রুপে জয়েন করতে হবে, নয়তো এনএসডি যেতে হবে। এনএসডি গেলাম। এনএসডিতে যাওয়ার পর যে আমাকে জীবনে প্রথম যে আমি এবার শিক্ষার ব্যাপারটা যখন আমি ঢুকছি, তখন পিওতর সিসল্যাক বলে একজন টিচার ছিল, মস্কো আর্ট থিয়েটার থেকে এসেছিলেন, পুলিশ টিচার। উনি প্রায় 6 মাস আমার ব্যাচের সঙ্গে কাজ করেছিলেন, যেখান থেকে আমি অ্যাকচুয়ালি জিনিসগুলোকে শিখলাম, মেথডের জিনিসগুলো পুরো স্তানিস্লাভস্কি মেথডটা। উনি ব্যাপক টিচার ছিলেন। তারপরে রবিন দাস বলে একজন টিচার ছিলেন, যিনি আর্ট অ্যান্ড ক্রাফটের টিচার ছিলেন, কিন্তু ওনার আর্টের ব্যাপ্তিটা এত বড় ছিল যে উনি ওয়ান অফ দ্য বিগেস্ট টিচার হি ওয়াজ ইন মাই লাইফ। And there are a lot of teachers. Anuradha Kapoor, Kirti Jain. There are so many teachers. Professor Mohan Maharashi, and then সবার নাম তুমি মানে পরপর মনে রেখেছো? I had so many good teachers in my life. can't tell you. মানে তারপর নাসির ভাই, পঙ্কজ কাপুর, সবাই তো টিচারই ছিলেন আমার। ঠিক। র্যাপিড ফায়ার খেলি। থিয়েটার না সিনেমা? Theater first, cinema second, but both. ডিপ্লোম্যাটিক করে দেবে না? Both, but I love cinema also. Both actually. Theater, cinema, both. কলকাতা না মুম্বাই? ভালোবাসার শহর কোনটা? ক্যালকাটা, মুম্বাই, both. Of course, Calcutta is my city, যেখানে আমি জন্ম হয়েছে, আমার মাতৃভূমি। বম্বে ইজ দ্য সিটি যেখানে আমার কর্মভূমি, যেখানে আমার পরিবার, এখানে আমার পরিবার। তো দুটোই আমার শহর। স্ক্রিপ্ট না ইম্প্রোভাইজেশন, কোনটার উপরে তোমার আস্থা প্রচুর? স্ক্রিপ্ট, দেন ইম্প্রোভাইজেশন, বাট ফার্স্ট স্ক্রিপ্ট। ওটিটি না বড় পর্দা? বোথ, অফকোর্স বোথ। সত্যজিৎ না ঋত্বিক? এই প্রশ্নের জবাব হয় না। দুজন মানে এই প্রশ্নের জবাব হচ্ছে গিয়ে কিশোর কুমার না মোহাম্মদ রফি। অনুরাগ কাশ্যপ না সৃজিত মুখার্জি? বলো এবার। অনুরাগের সঙ্গে বেশি কাজ করেছি, সৃজিতের সঙ্গে কম কাজ করেছি, বাট বোথ আর ট্যালেন্টেড ডাইরেক্টর। নওয়াজ না মনোজ? কন্ট্রোভার্সিয়াল। Manoj bhai is a fantastic actor. Nawaz is my second year senior. Nawaz is also good actor. প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না মিঠুন চক্রবর্তী? একটু কাছাকাছি আনিয়ে ব্যাপারটাকে। মিঠুনদা তো আমার চাইল্ডহুড হিরো, তো মানে আমি তো মিঠুনদার ফ্যান ছিলাম। আর বুম্বাদা অফকোর্স আজকের তারিখে হি ইজ দ্য বিগেস্ট স্টার ইন ক্যালকাটা। তোমার কতটা মনে হয় যে সাইলেন্স ইজ ইম্পর্টেন্ট দেন ডায়ালগস? কত পার্সেন্ট? Everything is silence. Everything is silence. Silence speaks loudly. জনপ্রিয়তা না সম্মান? সমান। এক শব্দের দিব্যেন্দু অভিনেতাকে বলো। অভিনয় করার চেষ্টা করে। একজন পরিচালক যার সঙ্গে এখনো কাজ করার স্বপ্ন দেখো তুমি? মার্টিন স্করসেসি। ওরে সাবাস, দারুণ। এমন একটা চরিত্র যেটা এখনো কেউ তোমাকে দেয়নি, যেটা করতে চাও? প্রচুর চরিত্র আছে। একটা বলো। ওথেলো, অথেলো বা হ্যামলেট। যদি অভিনেতা না হতে? সিঙ্গার হতে পারতাম, প্লেয়ার হতে পারতাম, বাবরচি হতে পারতাম, অনেক কিছু হতে পারতাম। এমন একজন অভিনেতা যাকে দেখে এখনো হিংসে হয়, ইস পারলাম না এরকম কিছু করতে? ইরফান ভাই, তারপর রবার্ট ডিনিরো, ডাস্টিন হফম্যান। দিব্যেন্দু ভট্টাচার্যকে এখনো কি আন্ডাররেটেড বলা যায় না যায় না? চিরকাল আন্ডাররেটেড বলে দাও, কোনো অসুবিধা না আমার কাছে। আমরা শেষ করবো তোমার এই ইচ্ছেটাই নিয়ে, যেটা তুমি বললে যে অভিনয় না হলে সিঙ্গার হতো, তোমার একটা গান নিয়ে শেষ করি। তোমার গলায় একটা গান শুনে। আরে নেই, একটা হালকা যে কোনো গান, একটা পুরোনো বাংলা হিন্দি যে কোনো একটা গান শুনে শেষ করবো। আরে বল্লভ রে নাকোয়া হে বল্লভ রে রাম, বল্লভ রে নাকোয়া হে বল্লভ রে রাম, मी डोलकर दर्याचा राजा, दरा पाण्यावरी बंदराला करतो ये जा,
मी ডোলকারা দরিয়া সারা হায় কুমারী অবলা শুধু মিনারী আমি কি কমু গো ধ্বংসায় সর্পের সারি তুমি দূরেতে যাও অজানা ঢেউতে ভাসো পথ খুঁজে ফিরি জোয়ারে যদি গো আসো আনো রঙিন চুড়ি বেলোহারি কামরাঙানো রঙের শাড়ি হব তোমার আমি ঘরণী নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা ডোলকারা দরিয়া সারাজ। এই যে বারবার আমরা বলি যে বাংলা ছেড়ে গেলেও যে বাঙালি আনা বাঙালি ভাষা মানে বাংলা ভাষা এইভাবে ভুলে যাওয়া যায় না, এবং ওই রক্তের টান থাকবেই। যতই আমাদের কাছে বলে থাকি না কেন এই অভিনেতা আমাদের থেকে অনেকটা দূরে রয়েছেন, মুম্বাইয়ে দারুণ দারুণ কাজ করছেন, আলফা তো বললামই আমরা। এরকম অভিনেতাদের সঙ্গে একটু বসেও নিজেরও সুখের শান্তি আর কি। এরকম কাজ দেখুন, দিব্যেন্দুদার কাজ দেখুন, আর ওই যা মনে হয় সেগুলো জানাতে থাকবেন। দ্য ওয়ালের এই কেমন লাগলো এই সাক্ষাৎকার সেটাও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে জানাতে থাকুন। আর সাবস্ক্রাইব করুন, যেটা প্রতিবার বলি সেটা আপনারা করেন না, করলেই এইগুলো এই মানুষদের কাজগুলো আরও মানুষের কাছে পৌঁছে যাবে। আমার সঙ্গে ক্যামেরায় রণদীপ আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।